স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে, তাই সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনী ভূমিকার প্রশংসনীয় বলেও এ সময় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় জনগণকে আরও সচেতন থাকতে হবে। জানান, অন্য কেউ নয়, দেশের জনগণই নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ। Globally, we are at a strategically critical times. দয়া করে মনে রাখবেন, বৈশ্বিকভাবে একটি জটিল সময় পার করছি এবং বাংলাদেশ তার বাইরে নয়। এখন নেওয়া পদক্ষেপের বর্তমান ও ভবিষ্যতে প্রভাব পড়বে। একমাত্র দেশের জনগণই নির্ধারণ করবে আমাদের জাতির ভবিষ্যৎ। এজন্য আমাদের আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করতে হবে। It's only the people of a nation that can decide on the destiny of their nation. দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যর ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 4টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে এর অংশ হিসেবে আজ বিকেল 4টায় বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে সেটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বিএনপি জানিয়েছে, এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এর নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। গতকাল একই স্থানে ছাত্রদের সাথেও কথা বলেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এসব বৈঠকের কথা জানান তার প্রেস সচিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমু এবং কামরুলকে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে। গত 2রা ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই মন্ত্রীকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। আওয়ামী লীগের শাসনামলের রাজনীতিবিদদের ইন্ধনেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী, সেনা কর্মকর্তা, আমলাসহ ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা। তাই ঢালাওভাবে কোনো শ্রেণী পেশাকে দায়ী না করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য সরকারি সংস্থাগুলো সুনাম ধরে রাখতে নিজেরাই উদ্যোগী হতে পারে। তবে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকেই। শেখ হাসিনা সরকারের প্রায় 16 বছরের শাসনামলে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে গড়ে $16 বিলিয়ন। বিপুল অঙ্কের এ অর্থ দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছে সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী। শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক জরিপে এসেছে, জনগণ মনে করে দুর্নীতিতে রাজনীতিবিদদের ছাড়িয়ে শীর্ষে ছিলেন কিছু সেনা কর্মকর্তা ও আমলা। যে ক্ষমতার যে চৌর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া, উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। স্বেচ্ছাচারী প্রকল্প, ইচ্ছেমতো ব্যয় বাড়ানো সহ নানা উপায়েই হয়েছে এ দুর্নীতি। বিশ্লেষকরা মনে করেন, ঢালাওভাবে আমলাদের দোষারোপ না করে প্রতিটি ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া উচিত। ঢালাওভাবে সকলকে বলা ঠিক হবে না যে আমলারাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যার যার দায়িত্ব তার তার সীমার মধ্যে তাকে থাকতে হবে। তিনি এই সীমা লঙ্ঘন করে তিনি কারোর প্রতি অতি আনুগত্য প্রকাশ করে বা অতি করে কাজ করতে পারবেন না, করলে তিনি দায়ী হবেন। এই দায়ী হওয়ার ব্যবস্থাটা যেভাবে আইন কানুনে লেখা আছে সেইভাবে প্রয়োগ হবে। দুর্নীতি আর অর্থ লোপাটের তালিকায় আছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থেই বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। সেসব প্রকল্পও জবাবদিহির আওতায় আনা দরকার। আর্মি তো ধরেন আপনার একটা ডিসিপ্লিন ফোর্স, এখানে দুর্নীতি হওয়া উচিত নয়, সেকেন্ড ব্যালেন্স এখানে অনেক বেশি। তারপরেও যখন হয় তখন আপনি এটা বুঝতে হবে যে
সরকারি ইনভলভমেন্ট এখানে অনেক বেশি ইনডাইরেক্টলি সরকারের চাওয়া সেইটাকে এক সময় এসে কিন্তু সে যাই হোক এটাকে পূরণ করতেই হয়, এর বাইরে দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব হয় না। শ্বেতপত্রের দলিলকে আমলে নিয়ে এখন প্রত্যেকটি ঘটনার আলাদা তদন্ত করে শাস্তির তাগিদ বিশ্লেষকদের। কোন একটা গোষ্ঠীর ভিতরে তা কারোর যদি দায় থাকে, রাষ্ট্রের ক্যারেক্টার হলো সেটা সুবিচার করতে পারে কিনা, প্রত্যেকটা গোষ্ঠীর চরিত্র এইটাতে প্রকাশ পায় যে তিনি পেশাদারি থেকে এই প্রক্রিয়ায় সহায়তা করেন কিনা। সেই সঙ্গে বিগত সময়ে ঘটা প্রতিটি অপরাধের দায় সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুৎ খাতে কয়েকটি সংস্কার করেই বছরে প্রায় 14,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। দেয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ কমানোর পরামর্শ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর একটি নতুন গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই গবেষণাকে ইতিবাচক জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রতি বছর বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার। গেল 5 বছরে এই ভর্তুকির পরিমাণ প্রায় 1,26,000 কোটি টাকা। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IEEFA এর নতুন গবেষণা বলছে, কেবলমাত্র সংস্কার করেই বিদ্যুৎ খাতে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইন্ডাস্ট্রি সেক্টরকে পুরোপুরি গ্রিডের উপর নির্ভর করতে হবে। যে গ্যাস বেস সিস্টেম আছে, যেমন গ্যাস বয়লার আছে, এগুলোকে যদি ইলেকট্রিক বয়লারে বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করা হয় গ্র্যাজুয়ালি, তাহলেও গ্রিডের বিদ্যুতের উপর চাহিদা বাড়বে এবং এই রাজস্ব ঘাটতিটা ক্রমান্বয়ে শূন্যের দিকে নিয়ে যাওয়া যাবে। তবে এটা করতে হলে অবশ্যই যেটা নিশ্চিত করতে হবে, রিলায়েবল গ্রিড ইলেকট্রিসিটি, সেটা এনশিওর করতে হবে ইন্ডাস্ট্রির জন্য। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকায় প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তাই অব্যবহৃত সক্ষমতা কমানোর পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে। আমাদের যে এখন আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে যদি আমরা কয়েক হাজার, প্রায় 4,000 বা 4,500 মেগাওয়াট খরুচে পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করি, তাহলে এবং সেই সাথে প্রায় 4,000 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যোগ করি, তাহলে আমাদের সর্বমোট সক্ষমতা গিয়ে দাঁড়াবে 35,239 মেগাওয়াট এবং রিজার্ভ মার্জিন এক্ষেত্রে কমে দাঁড়াবে 36%। এবং এটা বিপিডিবিকে ক্যাপাসিটি পেমেন্ট কমাতেও সহায়তা করবে। এমন গবেষণা ইতিবাচক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পিডিবিকে যদি এই যেই গ্যাসটা ক্যাপটিভে যাচ্ছে তার ইভেন অর্ধেকও যদি দেয়, তারা যথেষ্ট বিদ্যুৎ তৈরি করে রিলায়েবল বিদ্যুৎটা দিতে পারবে। হ্যাঁ, কিন্তু কোনটা আগে হবে এখন এইটা সরকার, এই রিস্কটা সরকারও নিতে পারছে না, ইন্ডাস্ট্রিও নিতে পারছে না। তো সব মিলে আমরা একটা কিন্তু ওনাদের যে কনক্লুশন, ওনাদের যে স্টাডি, এটা ঠিক আছে। বিদ্যুৎ খাতে অপচয় কমাতে দ্রুত স্মার্ট গ্রিড তৈরির পরামর্শও দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 9 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলায় হালকা কুয়াশা দেখা যায়। হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয়। তবে বেলার বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে এবং দিনভর থাকে গরম। রাতভর অনুভূত হয় তীব্র শীত। সকালে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন শ্রমজীবী মানুষেরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যেই পার্লামেন্টের বিরোধিতার মুখে তা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এদিকে সামরিক শাসনের জেরে প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। নিজে থেকে পদত্যাগ না করলে অভিশংসনের উদ্যোগ জানিয়েছে দলটি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অংশগ্রহণের অভিযোগ এনে সামরিক শাসন জারি করা হয়। পরে আইন প্রণেতাদের বিরোধিতা এবং পার্লামেন্টের বাইরে হাজার হাজার মানুষের বিক্ষোভের জেরে তা প্রত্যাহার করে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাষণ বাধাগ্রস্ত ও সমালোচনা করার অভিযোগে 9 বিক্ষোভকারীকে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। গত শুক্রবার ঘটনাটি ঘটে ইস্তাম্বুলের একটি টেলিভিশনের সম্প্রচারিত ফোরামে। সেখানে বিক্ষোভকারীরা তুরস্কের সরকারের ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে প্রশ্ন তুলে স্লোগান দেন। এরদোয়ানের সরকার ইসরায়েলে তেল রপ্তানি বন্ধ করার কথা প্রচার করলেও তা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তারা। তবে এ অভিযোগের কড়া জবাব দেন এরদোয়ান। তিনি বলেন, জায়নবাদীরা যতই উস্কানি দেওয়ার চেষ্টা করুক, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। এদিকে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা ভেন্যুর ভেতরে ও বাইরে সমন্বিতভাবে বিক্ষোভ চালালে তাদেরকে বিচারাধীন অবস্থায় আটক করা হয়। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বিরোধী দলীয় রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।